বাফারের ম্যাথে বাফারের যে অংশ থাকতে হবে সেটা হচ্ছে দুর্বল অম্ল এবং লবণ, আর যদি ক্ষারীয় বাফার হয় তাহলে দুর্বল ক্ষারক এবং লবণ। এখন আমাকে যে প্রশ্নগুলো দেওয়া হবে বা যে উদ্দীপকগুলো দেওয়া হবে সেই উদ্দীপকে যদি এমন থাকে যে অম্লের থেকে ক্ষারের পরিমাণটা বেশি, তাহলে সেটা বাফার দ্রবণ হবে কিনা সেটা একটু আমাকে তোমাদের জায়গা থেকে বলো। মানে আবারও বলি, প্রশ্নটা হয়তো বুঝতে পারো নাই। বাফার দ্রবণে আমরা কি মিক্স করছি? ধরো অম্লীয় বাফার, আমরা দুর্বল অম্ল নিচ্ছি, সাথে করে একটা ক্ষার নিচ্ছি। দুর্বল অম্ল এবং ক্ষার তোমার সংযুক্ত হয়ে মিশ্রিত হয়ে বিক্রিয়া করে উৎপন্ন করবে কি? লবণ, এবং ওইখানে অম্ল থাকার কথা। এখন যদি কোনো কারণে দুর্বল অম্ল আগে শেষ হয়ে যায়, ওইখানে সবল অম্লের পরিমাণটা বেশি হয়ে যায়, সেক্ষেত্রে এটাকে আমরা কি বাফার দ্রবণ বলতে পারবো কি না? তাহলে ওই দ্রবণটা কি দ্রবণ হবে? প্রশ্ন কি বুঝতে পেরেছো? আচ্ছা, প্রশ্ন বুঝতে পেরেছো হয়তো, বা আমি একটু এক্সাম্পলতেই ক্লিয়ার হবে। ধরো এই দ্রবণের মধ্যে আমার CH3COH নিয়েছি, 0.1 m নিয়েছি, 100 ml নিয়েছি, কথার কথা, জাস্ট এক্সাম্পল দিচ্ছি আমি। আর এখানে সবল ক্ষারক নিয়েছি 0.1 m, মনে করো 150 ml। আই থিঙ্ক এখন তোমাদের কাছে একটু পরিষ্কার হয়েছে প্রশ্নটা। যদি আমি এ আর বি দ্রবণকে মিশ্রিত করি, তাহলে এই দ্রবণের মধ্যে কি বাফার পাবো কি পাবো না, বাফার হবে কি হবে না, এটুকু আমাকে তোমরা শুধু বলো। আচ্ছা, দেখি কি মনে হচ্ছে এখানে কোনটা লিমিটিং, দেখি কি মনে হচ্ছে লিমিটিং কোনটা। আমি বেশি একটু সহজ রাখছি আর কি, বেশি মানে কমপ্লেক্স করি নাই। লিমিটিং কোনটা মনে হচ্ছে? অম্ল লিমিটিং। আচ্ছা, গুড, ভেরি গুড, ঠিক আছে, গেস ঠিক আছে। তাহলে অতিরিক্ত কোনটা হবে? ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই দ্রবণ মিশানোর পরে আমি কি কি পেতে পারি? অবভিয়াসলি আমি এখানে CH3CONA লবণ তো পাবোই, তাই না? আর সাথে পানিও পাবো অ্যাজ ইউজুয়াল। আর অবশিষ্ট কি থাকবে? সোডিয়াম হাইড্রোক্সাইড। ভেরি গুড, খুব ভালো। তাহলে এখন এই দ্রবণটাকে আমি কি বাফার বলতে পারবো? না, এই দ্রবণটা বাফার হবে না। বাফারে এই জায়গাতে আমার যদি ক্ষারের জায়গায় দুর্বল অম্ল থাকতো, তাহলে আমি তাকে অম্লীয় বাফার বলতে পারতাম। এখন এখানে আছে সবল ক্ষারক, মানে পুরো দ্রবণটা ক্ষারীয় হয়ে গেছে। এই ধরনের ম্যাথমেটিক্স খুবই মানে মানে রেয়ার আর কি, দেয় না বললেই চলে। তারপরেও সবল যে অংশটা সবল হতে পারে, সেটা সবল ক্ষার বা ওই ক্ষেত্রে সবল অম্ল যদি বেশি হয়, তাহলে আমাদের ধরে নিতে হবে ওইখানে বাফার হবে না, দ্রবণটা হবে ক্ষারীয় অথবা অম্লীয়। এবং সেক্ষেত্রে আমরা দ্রবণের পিএইচ আমাদের ওই রেগুলার ওয়েতে বের করব। আমরা দেখব কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট আছে, এবং তার উপর বেস করে তার ঘনমাত্রা কত হবে এবং তার পিএইচ কত হবে। কথা বুঝতে পারছো? তাহলে আমরা এটা একটু গেস করে বের করে ফেলি, যেহেতু ম্যাথ দিয়েই ফেলেছি, আমরা এটা বের করে ফেলি এটার পিএইচ আসলে কত হবে। যেহেতু এটার তোমার দুর্বল অম্ল পরিমাণে কম, তো এক্ষেত্রে কে এর মান আর খুব বেশি এখানে ইস্যু ক্রিয়েট করবে না। বাট যেহেতু প্রশ্ন দেওয়া লাগে, তাই আমি সবটা সহ একবারে দিয়ে দিলাম। কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন বিক্রিয়া লিখি আমি। এটা তোমাদের প্রশ্ন না, আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি। ওই প্রশ্ন আমি যাবো, উত্তর করে দেবো ওটার, তার আগে আমি এটা একটু তোমাদেরকে বলে দিই। তাহলে CH3, আচ্ছা এখানে মোল আমি বের করে ফেললাম, N অফ CH3COH SV/1000 করলে আসবে হচ্ছে কি 0.01 মোল। একটু চেক করে নিও, দেখো আমি একবার লিখছি আর কি, একটু দ্রুত লিখছি, মানে যেহেতু এটা নিয়ে আমি বেশি সময় নষ্ট করতে চাচ্ছি না। SV/1000 0.015 এরকম হওয়ার কথা। দেখো তো আমার ক্যালকুলেশন ঠিক আছে কিনা, ঠিক থাকার কথা। আচ্ছা, তাহলে এখানে এই পরিমাণটা কত? 0.01, এখানে 0.015। আর এটা বিক্রিয়া হওয়ার পরে এটা লিমিটিং, এটা শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেলে এটা 0 হবে, এখানে 0.005 থাকবে অবশিষ্ট। আমরা মোল হিসাব করছি আর কি। আর লবণ উৎপন্ন হবে এই লিমিটিংয়ের সাথে সমান রেখে আমি লবণ পাবো 0.01। তো আশা করি এইটুকুতে তোমাদের কোনো ডাউট নাই। ডাউট থাকলে প্রশ্ন করো,
আর না হলে উঠায় নাও। যদি হয় যে হ্যাঁ স্যার উঠানো হয়ে গেছে, তাহলে আমি পরের অংশে যাব আর কি। এটুকুতে কোনো ডাউট আই থিঙ্ক নাই, উঠানো হয়ে গেছে না? আচ্ছা, তাহলে এখন দ্রবণে কী কী থাকলো? দ্রবণে আছে 0.05 মোল NaOH আর 0.01 মোল CH3COOH প্লাস পানি। তাহলে এখন দ্রবণটা কি দ্রবণ হয়ে গেল? দ্রবণটার বাফার কিন্তু হবে না, দ্রবণটা হবে ক্ষারীয় দ্রবণ। দ্রবণটা হলো, দ্রবণটি ক্ষারীয় 0.005। আচ্ছা হ্যাঁ 005, থ্যাংক ইউ। দ্রবণটা হবে ক্ষারীয়। তাহলে এখন আমার এই, আচ্ছা একটু ঠিক করে এনে হবে, হ্যাঁ দ্রবণটা হবে ক্ষারীয়। তাহলে এখন এই জায়গাতে আমি কিন্তু আর বাফারের ফর্মুলা অ্যাপ্লাই করব না। কথা বুঝতে পেরেছ? তাহলে এখন আমি দ্রবণের মোল পেয়েছি, অতএব NaOH এর ঘনমাত্রা = N × 1000 / V, N 0.005 × 1000 আর V হচ্ছে 250, ঠিক আছে না? ভি তো দুটোর যোগফল হবে, তাহলে কত আসে একটু দেখো তো এই মানটা। (0.02 m). তাহলে এটার ঘনমাত্রা 0.02 m যদি হয়, তাহলে পিএইচ বের করা যাবে? যাবে। এখন কি বের হবে? এখন বেরোলে পিওএইচ বেরোবে। তাহলে পিওএইচ হচ্ছে আমার 0. -log of, তার মানে কত আসলো? 1. দেখো তো 1.69, তার মানে পিএইচ হলে কত হবে? 12.3, তাহলে 12.31 বা 3, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, তো এইভাবে আমি কিন্তু বের করব। তো তোমরা চাইলে এইরকম একটা ম্যাথ এখনই করতে পারো, যেখানে আমি দুর্বল ক্ষারক আর সবল অম্ল দিব। খুব দ্রুত ট্রাই করে আমাকে এই পিএইচ বা পিওএইচটা বের করে দাও। ওইখানে তোমাদের ক্যালকুলেশনটা এত বড় না করেও সিম্পলি জাস্ট বিষয়টা বুঝছো কি না এটা আমাকে দেখাও, তাহলে হবে। এটা সলভ করো, জাস্ট তোমাদের জন্য দিচ্ছি, জাস্ট দেখার জন্য আর কি। 0.1 m 50 ml, কেবি মান দেওয়া আছে 1.8 × 10⁻⁵, আর HCl 0.2 m 30 ml। এখন করে দেখো তো এটার পিএইচ কত হবে, = 1। একটু দ্রুত করার চেষ্টা করবা, আর বেশি ওই এত ব্যাখ্যাতে না যে একটু ইজিতে করার চেষ্টা করো, মানে যত সহজে বা কমপ্লেক্স কম ধরে করার চেষ্টা করো, তাহলেই হবে। আর একটা গুরুত্বপূর্ণ পার্ট, বাফারের ক্রিয়া কৌশল। আচ্ছা সংজ্ঞা আসবে, দেখো মেয়েরা, বাফার ক্রিয়া কাকে বলে? এটা কি পড়িয়েছিলাম কিনা দেখো তো একটু। এই সংজ্ঞাটা পরীক্ষাতে আসবে। হ্যাঁ, বাফার ক্রিয়া কাকে বলে সংজ্ঞাটা 1 মার্কে আসবে আর কি। তো সুন্দর করে বইয়ের মতো করে লিখবা। আর সংজ্ঞার ক্ষেত্রে আমি এখন তোমাদেরকে অ্যাকর্ডিং টু বই, মানে বইয়ে যা আছে সেটাই লিখতে তোমাদেরকে আমি উৎসাহিত করছি। আমি প্রোভাইড করি বা না করি বা যাই করি, বইতে যেরকমভাবে লেখা সেটাই সংজ্ঞাটা লিখো। কারণ যেহেতু মার্কের ব্যাপার স্যাপার আছে, কারণ সিটি পরীক্ষাতে মার্কস পেয়েছিলে বা পেয়েছো এরকম দেখেছি আমি, কিন্তু হাফ ইয়ারলি পরীক্ষায় সংজ্ঞাতে কেউই মার্ক পাওয়া নাই। আমি একটু কাইন্ড অফ হতাশ হয়ে গেছি আর কি এটা নিয়ে। তো সংজ্ঞাটা বইয়ের মতো লেখার চেষ্টা করবে। দেখ বাফার ক্রিয়াতে আসো। আচ্ছা, তো বাফার ক্রিয়া বইটা খুললে বাফার ক্রিয়ার 2টা অংশ পাবা। একটা একটু বড় চিত্র দেওয়া আছে বা একটা ফিগারটা বড় করে দেওয়া আছে, আর একটু ছোট করে দেওয়া আছে। আমরা ছোটটা পড়বো, সেটা হচ্ছে বিকল্প পদ্ধতি। কি পড়বো আমরা? বিকল্প পদ্ধতি পড়বো। আমরা এই পার্টটাই ভালো করে পড়বো, কারণ এটা আমার যদি ভালো করে লিখি এটাতেই হবে, কারণ এটা আমার পরীক্ষায় পড়ানো হবে বা আমরা লিখবো। আর শুরু করছি কি নিয়ে?
অম্লীয় বাফার নিয়ে। কি নিয়ে? অম্লীয় বাফার। আচ্ছা, অম্লীয় বাফার আমরা কি কি বাফার আমাদের পরীক্ষাতে আসতে পারে তার একটা আইডিয়া দিয়ে দেই। বুঝতে পারছো? বাফার মৃদু অম্ল CH3 COH প্লাস CH3 CONA, এটা একটা বাফার আসতে পারে, আসতেই পারে, এবং এটা বেশি আসে। দ্বিতীয় অংশ HCOH প্লাস HCONA, এটাও আসতে পারে। আচ্ছা, এটার নাম কেউ বলতে পারবা? এই অ্যাসিড এবং এই লবণের নাম? ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড, দুটাই ঠিক আছে, ভেরি গুড। ফর্মিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড, আর এটা হলো সোডিয়াম ফরমেট বা সোডিয়াম মিথানয়েট, মনে রেখো আর কি। এর বাহিরে এটাও আসতে পারে HA। কি আসতে পারে? HA, দুর্বল অম্ল, এবং ওই অম্লের লবণ MA বা AM-ও বলতে পারো তুমি, AM-টাও বলতে পারো। এটাও কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে। তো এটা দেখে আবার মানে ভেবো না যে কই থেকে কি দিল। তুমি ওখানে এর জায়গাতে শুধুমাত্র এই অম্লীয় বা কী বলে আয়ন নেগেটিভ আয়নটাকে বসায় দিবা, এর জায়গাতে শুধুমাত্র যে নেগেটিভ অংশটা অ্যানায়নিক অংশটা বসায় দিবা, বাকি সব সেম টু সেম। কথা বুঝতে পারছো? আচ্ছা দেখো, তাহলে আমরা এরকম 3টা বাফার পেতে পারি। ওকে, শুরু করছি। বাফারের ক্ষেত্রে আমরা কী কী লিখবো ওটাতে দেখা দিই। বইতে এটা দেওয়া আছে, পড়তে তোমাদের সুবিধা হবে, এবং পড়তে সুবিধা হবে, লিখতে সুবিধা হবে। ওকে, এটা হচ্ছে বাফারকে যখন আমরা পানিতে বা বাফার হিসেবে থাকবে, দ্রবণ হিসেবে থাকবে, তখন বাফারের মধ্যে এইরকম আয়ন তৈরি হয়, যে অম্লটা আয়নিত হয়, লবণ আয়নিত হয়। অম্ল আয়নিত হবে আংশিক, কি হবে? আংশিক, আর লবণ হবে সম্পূর্ণ। আশা করি তোমরা এইটুকু অংশ বুঝতে পেরেছ। দুর্বল অম্ল আংশিকভাবে আয়নিত হবে, আর সবল অম্ল লবণ বলা ভালো, লবণটা পুরোপুরি আয়নিত হবে। আচ্ছা, আংশিকের বিষয়টা আরেকটু বলে দেই। ধরো তুমি এখানে 100 মোল দিয়েছো, কত মোল? 100 মোল ধরে নিচ্ছি ফর এক্সাম্পল, পার্সেন্টেজ হিসাব করে। তাহলে আংশিকভাবে হওয়ার মানে কি? 30% হবে, 20% হবে, 35% হবে। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে কি এখানে অ্যারাউন্ড 70%, 80% এরকম পার্সেন্ট রিমেইন থাকবে বা অবিয়োজিত থাকবে। এই যে ওয়ার্ডটা বললাম অবিয়োজিত, এটা মনে রেখো, আমার কাজে লাগবে। এটা আমার কথা বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, এখন আমি এর মাঝে কি কি জিনিস যোগ করতে পারি? অম্লীয় বাফারে আমি কি যোগ করতে পারি? অল্প পরিমাণে অল্প পরিমাণে আমি সবল অম্ল যোগ করতে পারি। আচ্ছা, তাহলে আমি যদি অম্ল যোগ করি, ধরো আমি এখানে যোগ করলাম অম্ল, H+ যোগ করলাম। হ্যাঁ, করতে পারি না? বাফারের সংজ্ঞাটা কি বলেছে? এমন একটা মিশ্রণ, যে মিশ্রণে আমি অল্প পরিমাণে সবল অম্ল বা সবল ক্ষারক যোগ করলে দ্রবণের pH পরিবর্তন হবে না। এই যে আমি H যোগ করলাম মানে কি? সবল অম্ল যোগ করলাম অল্প পরিমাণে, তো সেই পরিমাণটা আমরা লিখছি। তাহলে এখানে আমি যা লিখছি লিখে রাখো, পরে একবারে বুঝতে পারবা। আর কি যোগ করতে পারি? আমি ক্ষার যোগ করতে পারি। ক্ষার মানে কি? OH। তাহলে OH যুক্ত করলাম মানে OH যুক্ত করে সেটা OH-টা পানি হয়ে গেল। আমার মোটামুটি ফিগারের কাজ শেষ, ফিগারের পার্ট মোটামুটি আমার শেষ। ক্লিয়ার? আচ্ছা, এখন লেখো যোগকৃত সবল অম্লের অপসারণ। এটা বললেও হয়।
মানে আমি যদি অল্প পরিমাণে অম্ল যোগ করি সেক্ষেত্রে আমরা এটার কৌশলটা কি হতে পারে, বা তোমরা সহজে লিখতে পারো যে অল্প পরিমাণে H+ যোগ করলে, এটা লিখলেও হবে, সামান্য H+ বা সামান্য অম্ল যোগ করলে, এটা লিখলেও কোনো সমস্যা নাই। ক্লিয়ার? জরুরি, এটা জরুরি, কারণ এখানে আমি খুব বেশি যোগ করতে পারবো না। আমি এই দ্রবণের মধ্যে অথবা সর্বোচ্চ 2 ml 3 ml যোগ করতে পারি। এবার যোগ করলে পিএইচের পরিমাণটা মানে ভ্যারি করে বা চেঞ্জ হবে অনেক বেশি। তো সামান্য বা অল্প এটা উল্লেখ করতে হবে, সামান্য H+ যোগ করে বা অল্প H+ যোগ করে কথা লিখতে হয়। যাক, এখন আসো ফিগারে কি বলেছে। সামান্য যে আমি H+ যোগ করলাম, ওই H+টা আসলে ওই দ্রবণে গিয়ে কি করেছে, সামান্য যে H+ যোগ করলাম, H+ দ্রবণে যাওয়ার পরে সেই দ্রবণে কি করেছে, দ্রবণে উপস্থিত যে CH3COO- আয়নটা তার সঙ্গে যুক্ত হয়ে সে উৎপন্ন করেছে CH3COOH। ঠিক আছে না? আচ্ছা, আমার সঙ্গে সঙ্গে লিখবা, পরে ব্যাখ্যা দিচ্ছি আমি। লেখা হলে বলবো, বুঝাই দিব। হয়নি? বুঝছেন? আচ্ছা, লেখা থেকেই মোটামুটি আইডিয়া করে গেছো আমরা কিনে কথা বলছি। খুব বেশি এখানে কঠিন কিছু না। আমি যে সবল অম্ল যোগ করলাম, সেই অম্লের অংশটা যুক্ত হচ্ছে আমার অ্যানায়নিক পার্টের সাথে, বা ওখানে থাকা ইথানয়েড আয়নের সাথে,
এবং উৎপন্ন করছে ইথানোয়িক অ্যাসিড, উৎপন্ন করছে ইথানোয়িক অ্যাসিড, এবং সে অতিরিক্ত H প্লাসটাকে প্রশমিত করে ফেলছে, সহজ হিসাব। এখন যেহেতু ওই অম্লটা দুর্বল, মানে যেটা আমি পেলাম এটা দুর্বল অম্ল, এর ফলে সে পুনরায় আর বিয়োজিত হচ্ছে না বা হতে পারছে না। দুর্বল অম্ল বিয়োজিত হবে না, খুব বেশি উৎপন্ন হয় না। আমি দিয়েছি কত, 2 ml 3 ml 5 ml, তো 5 ml অম্ল উৎপন্ন হলে সেটা খুব বেশি বিয়োজিত হবে না, ফলে দ্রবণের পিএইচের পরিমাণ আগের মতোই থাকবে বা পরিবর্তন হবে না। কথা বুঝতে পেরেছো? তাহলে এই পয়েন্টটা তোমাকে খাতায় লিখতে হবে এক্স্যাক্টলি, মানে যেভাবে লিখে দিয়েছি মোরলেস ভাষা ঠিক থাকবে। কথা বুঝতে পারছো? আমি কী যোগ করবো, আমি ওএইচ বা ক্ষার যোগ করব। দেখো তো ক্ষার যোগ করলে কি হয়, ক্ষার যোগ করলে আমার OH মাইনাস প্লাস H প্লাস কি উৎপন্ন হচ্ছে, পানি। তো অবশ্যই অতিরিক্ত ক্ষার প্রশমিত হয়ে যাচ্ছে, হচ্ছে না? ক্ষার যোগ করার পরে সেই ক্ষার দ্রবণে থাকা H প্লাসের সাথে যুক্ত হয়ে উৎপন্ন করছে পানি, যা অতিরিক্ত ক্ষারকে প্রশমিত করে ফেলছে। ক্লিয়ার? কোনো সমস্যা নাই। এখন প্রশ্ন হচ্ছে যে H প্লাসও তো কমে গেল না? তো কমে গেলে তো দ্রবণের পিএইচের মধ্যে কিছু কম বেশি হওয়ার কথা, তাহলে তখন কি হয় ওটা আমরা লিখবো। তাহলে দেখো, এখন লিখো এটুকু পর্যন্ত কোনো সমস্যা নাই, বাট এই যে H প্লাস কমে গেল সেটাকে আবার আমার আগের জায়গায় ফিরে নিয়ে আসতে হবে, তাই না? তবে তো পিএইচ ঠিক থাকবে। তাহলে এখন লেখা হলে বলবা। আই থিঙ্ক তোমার মূল পয়েন্টটা বুঝতে পারছো অলরেডি। আমার খুব বেশি এখানে কথা বলা লাগবে বলে মনে হয় না। লাগবে কি? লেখা হোক, দেন তোমাদের নিজেদের প্রশ্ন করলে করবা, অথবা আমি নিজে তো তোমাদের বুঝাইতে পারবো। শেষ বলবো? আচ্ছা, ওই ফিগারে দেখলে মোটামুটি আইডিয়া হয়ে যাবে। তাহলে এখানে আমরা ওয়েজ যুক্ত করলাম বা ক্ষার যুক্ত করলাম, কি হলো? পানি হয়ে গেল। তাহলে ওয়েজ প্রশমিত হলো, ঠিক আছে। তাহলে এইচ তো কমে গেল, এইচ যে কমে গেল, সে কমে যাওয়া এইচকে এই যে এখানে আমার অবিয়োজিত যে অম্ল ছিল, ওই যে বললাম 30% বিয়োজিত হয়েছে, বাকি ছিল 70%, তার থেকে কিছু অংশ
আবারও পুনরায় বিয়োজিত হবে। তার মানে দ্রবণে উপস্থিত অবিয়োজিত দুর্বল অম্ল, ওখানে লিখতে পারো পুনরায় বিয়োজিত। হ্যাঁ, দুর্বল অম্ল বিয়োজিত হয়ে H+ উৎপন্ন করে, যা দ্রবণের H এর প্লাসের পরিমাণ ও pH এর পরিমাণকে অপরিবর্তনীয় রাখে। এই হচ্ছে মূল পয়েন্ট। তাহলে এখানে আমি যোগ করলাম H+, OH- হয়ে গেল পানি, H+ কমে গেল। ওই H+কে ঠিকঠাক রাখার জন্য আবারও অবিয়োজিত যে অম্ল ছিল, অম্ল বিয়োজিত হলো, উৎপন্ন করলো আমার H+, যা দ্রবণের ওভারঅল আমার pH এর পরিমাণটাকে ঠিক রাখছে এবং ওই pH পরিবর্তন হচ্ছে না। কথা বুঝতে পেরেছো? পরীক্ষাতে এটাই লিখে দেবো। এটা একটা প্রশ্নের একটা অংশ আমরা শেষ করলাম, মানে 4 মার্কস। তোমরা pH বের করবা, করে এই কথাটা লিখবা। কথা বুঝতে পারছো? pH বের করে কথাটা লিখবা, 4-এ 4 পাবা। এখানে মার্কস কাটার কোনো জায়গা নাই। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা কি দেখবো? ক্ষারীয় বাফার। কি দেখবো? ক্ষারীয় বাফার। মোটামুটি এটা বুঝে গেছো, এখন আর খুব বেশি আমার কথা বলা লাগবে না, নিজেরাই তোমরা এখন এই কনসেপ্টটাতে তোমরা ধরতে পারবে বা ঝামেলা হবে না। কথা বুঝতে পারছো? লেখা শেষ? ইউজ করে দেবো? ওকে। আচ্ছা, ক্ষারীয় বাফারে আমার কী কী জিনিস থাকতে পারে বলো তো? কি থাকবে? দুর্বল ক্ষার এবং তার লবণ, অথবা এখানে BOH থাকতে পারে, দুর্বল ক্ষার প্লাস BA থাকতে পারে। তো ওই রকম দেখলে মানে ভয় পেও না, একই কথা, ঘুরে ফিরে একই রকম ব্যাখ্যায়, ভয় পেও না। এখন শীতলা শুরু করছে। তাহলে এখন আমি যদি লিখি, তোমরা আই থিঙ্ক নিজেরাই এটার ব্যাখ্যাটা বুঝতে পারবা, খুব বেশি আমার আর কথা বলতে হবে না।
আই থিঙ্ক তোমাদের এটা নিয়ে আর খুব বেশি আমার হয়তো কথা না বললেও হবে। তারপর যদি বলো স্যার এই লাইনটা বুঝি নাই, আমি এটা বুঝাই দিচ্ছি। পরীক্ষাতে অম্লীয় ব্যবহারটাই বেশি বেশি আসবে, ক্ষারীয় ব্যবহারটা খুবই কম, মানে রেকর্ড খুব কম, তারপরেও থাকতে পারে, তা আমরা দেখছি আর কি। লেখা হলে বলবা, এবং কোন জায়গায় তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় সেটাও বলবা, আমি তাহলে সেই পয়েন্টটা নিয়ে একটু কথা বলবো আর কি। সবার আচ্ছা, আমি ওটাও লিখে ফেলি অ্যান্সারটা, তাহলে একবারে বলি নাকি? তো লেখো, এবং লেখার পরে বলো স্যার এই জায়গাতে যদি একটু বলেন, তাহলে আমি বলে দিলাম, তোমাদেরও হয়ে যাবে। আমি তোমাদের সোমবার পর্যন্ত পড়াবো। সোমবার পড়িয়ে তোমাদের ছুটি দেবো। অধ্যায় শেষ হবে না, বাট আমার সিকিউ মানে সিটির কোর্স শেষ হবে, সিটির পড়া শেষ হবে। কারণ এরপরে যে থাকবে ওটা হচ্ছে তোমার ওই দ্রবণ তাপ অংশটা, সেখান থেকে সিকিউ প্রশ্ন হবে না। শুরু করব, তোমরা চাইলে শুরু করতে পারি 5 তারিখে, ঠিক আছে? কারণ আমি 4 তারিখে ঢাকা থাকবো ইনশাল্লাহ। তো
5 তারিখ শুরু করতে পারবো আমি। 5 তারিখে? 5 তারিখ? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাফারের ক্ষেত্রে আমরা যদি H+ যোগ করি, পানি উৎপন্ন করলো অ্যাজ ইউজুয়াল, সেক্ষেত্রে আমার ওএসটা কমে যাচ্ছে। তাহলে তখন কি হবে? অবিয়োজিত ক্ষার বা ক্ষারক পুনরায় বিয়োজিত হবে, হয়ে উৎপন্ন করবে OH-, যে OH- দ্রবণের OH পরিমাণ ঠিক রাখবে বা পিএইচটাকেও ঠিক রাখবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন যোগ করলাম কি H+ বা অম্ল। অম্ল যোগ করলে, সরি অম্ল হয়ে গেছে, মাই মিস্টেক, অম্ল শেষ করে দিচ্ছি। যোগ করলাম ক্ষারক, যোগ করলাম OH-, তো OH- যোগ করলাম, OH- যুক্ত হবে দ্রবণ উপস্থিত অ্যামোনিয়াম প্লাসের সাথে, উৎপন্ন করবে কি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। একটু মনে হয় ভুল হয়েছে, এখানে হাইড্রোক্সাইড হবে, দেখো তো ঠিক করে নাও, মানে ওটা দিয়ে ওটাই লিখছি আবার। হ্যাঁ, তো আবার বলি, তো সামান্য পরিমাণে যদি আমি যখন সবল ক্ষারক OH যুক্ত করব, তো OH যুক্ত করলে OH দ্রবণে থাকা অ্যামোনিয়ামের সাথে যুক্ত উৎপন্ন করবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আর যেহেতু এটি আমার দুর্বল ক্ষারক, তাই সে পুনরায় বিয়োজিত হবে না। তাই লিখেছি আমি দ্রবণ উপস্থিত সামান্য যোগ করলে ওই অ্যামোনিয়ামের সাথে যুক্ত উৎপন্ন করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, যা অতিরিক্ত H+ প্রশমিত করে, এবং যেহেতু এটা দুর্বল ক্ষারক তাই পুনরায় বিয়োজিত হয় না, ফলে আমার দ্রবণের পিএইচের পরিমাণটা থাকে অপরিবর্তনীয়। কথা বুঝতে পারছো? নেক্সট ক্লাসে আমরা রক্তের বাফার পড়বো, বাফারের কিছু কাজ পড়বো, এবং কিছু অংশ মানে অ্যাডভান্স কিছু অংশ পড়ে রাখবো আর কি। চ্যাপ্টার শেষ পুরোপুরি হবে না, কিন্তু আমার সিডি পরীক্ষার সিলেবাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে।